তাদের গণবিক্ষোভ তৃণমূল নেতৃবৃন্দের একাংশ এবং পুলিশের নিষ্ক্রিয়তা এবং পুলিশের সহযোগিতায় ধারাবাহিক তাদের উপর নির্যাতন, অত্যাচার, জমি দখল, জীবন জীবিকা লুট, জীবনের সর্বক্ষেত্রে তৃণমূলের দখলদারির বিরুদ্ধে যে গণ আন্দোলন তৈরি হয়েছিল তারই প্রেক্ষিতে সেখানে সিবিআই তদন্ত চলছে মহামান্য আদালতের নির্দেশে, এবং একটি ভিডিও যেটাকে প্ল্যান্ট করা হয়েছে, একটি এডিটেড ভিডিও যেটাকে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের ইনফরমেশন অনুযায়ী আমরা জানিয়ে দিয়েছি যে ভিডিওটা সম্পূর্ণ ফেক। গঙ্গাধর এর নামে যে ভিডিও বাজারে এসেছে সেও নিজে সিবিআইকে ইমেল করে, যেহেতু পুরো তদন্ত প্রক্রিয়াটা চলছে, এই ভিডিও পর্বটি তাদের সামিল করে নেওয়া হয় এবং এর পূর্ণাঙ্গ তদন্ত হয় সেটা দাবি জানায়। এবং দীর্ঘদিন ধরেই প্রধানত 28টা লোকসভায় সন্দেশখালীর মহিলারা তারা প্রচার করেছেন যে কিভাবে তৃণমূলের নেতৃবৃন্দ তাদের ওখানে অত্যাচার চালিয়েছেন, তাদের জীবনের সর্বক্ষেত্রকে তৃণমূল কিভাবে প্রভাবিত করেছে এবং কার্যত সেখানের মানুষের সমস্ত অধিকার, মহিলাদের সম্ভ্রম তারা কেড়ে নিয়েছেন। এরই প্রচার করতে গিয়ে গতকাল উলুবেড়িয়ায় 13 জন সন্দেশখালীর মহিলা কাল পৌঁছেছিলেন। তাদের স্থানীয় একটি বাড়িতে আমাদের দলের পক্ষ থেকে তাদের রেখে দেওয়া হয়। তারা যেভাবে সমস্ত জায়গায় প্রচার করছেন, মানুষ তাদের যা প্রশ্ন করছেন, সংবাদ মাধ্যম তাদের যা প্রশ্ন করছেন, স্থানীয় তারা উত্তর দিচ্ছিলেন, পুরো শান্তিপূর্ণ বিষয়। সেখানে হঠাৎ রাত্রিবেলা প্রথমে পুলিশ পৌঁছলে জিজ্ঞাসাবাদ কোথা থেকে এসেছেন, কজন এসেছেন, তাদের পরিচয় জানতে চায়। তারা তাদের পরিচয় দেয় এবং তারা চলে যায়। যাবার সময় তারা বলে যায় যেখানে আলো জ্বলছিল, বাইরে থেকে আমরা দেখলাম, জামা কাপড় দেখতে পেলাম, কিছু মানুষজন এসছেন, তাই আমরা তাদেরই সাহায্য করতে এখানে পৌঁছেছিলাম। পুলিশ প্রাথমিকভাবে এই বক্তব্য রাখে। মাত্র 5 মিনিটের মধ্যেই সেই পুলিশ আরেকজন স্থানীয়, মানে এনাদের বক্তব্য অনুযায়ী, যার কোনো পুলিশই পোশাক ছিল না, মানে কার্যত তৃণমূল নেতা, আমাদের ওখানে দলীয় কর্মীদের বক্তব্য, তার নেতৃত্বে এবং কয়েকজন সিভিক ভলেন্টিয়ার্সের নেতৃত্বে সেখানে পুলিশ আসে। মহিলা পুলিশও ছিল, কিন্তু মহিলা পুলিশদের থেকে বেশি সক্রিয় ছিল যারা অন্যান্য পুলিশ ছিলেন। এবং সেখানে একজন যিনি তথাকথিত পুলিশ নন, যেরকম হয়ে থাকে হাওয়াই চটি পুলিশ আর কি, তার উদ্যোগটা অত্যন্ত বেশি ছিল। কার্যত তাদের টেনে হিঁচড়ে দুটো গাড়ির মধ্যে তোলা হয় এবং সেখানে যখন পর্যাপ্ত জায়গা পর্যন্ত গাড়িতে তোলার মতো অবস্থায় নেই, তখন দুজন মহিলা, তার মধ্যে একজন আমার পাশে বসে আছেন, আরেকজন উনি আছেন, এই দুজনকে তারা বলেন বসার জায়গা নেই, কোথায় বসবো। তাদেরও একটি অশালীন ভাষায়, তখন সেটা আর করলাম না আমরা, তাদের সেই ভাষায় কথা বলা হয়। এরপরে থানায় নিয়ে গিয়ে তাদের সমস্ত আধার কার্ড কেড়ে নেওয়া হয়, মোবাইল নিয়ে নেওয়া হয়, স্বামীরা কি করে জানতে চাওয়া হয়, এবং স্বামীরা কি করে মহিলাদের সাহস দিয়েছেন এত পাঠানোর এখানে, তাদের দেখে নেওয়ার ব্যবস্থা, সমস্ত হিসাব নিকাশ করবেন, এই বলে তাদের উপরে নির্যাতন চলে। আমি তো আর প্রত্যক্ষদর্শী নই, যারা ছিলেন তারা এখানে এসেছেন। তাদের মোবাইল নিয়ে নেওয়ার পরে পরবর্তীকালে তাদের তৃষ্ণার, গভীর রাতে মহিলাদের এইভাবে তুলে নেওয়া যায় না, এর কোনো আইনি বৈধতা নেই। পশ্চিমবঙ্গে বসবাসকারী, ভারতবর্ষে বসবাসকারী যে কোনো পুরুষ, যে কোনো মহিলা, যে কোনো সময় দেশের যে কোনো জায়গায় যেতে পারেন। এরকম কোনো বিষয় নয় যে নির্বাচনের প্রচার শেষ হয়ে গেছে সেই লোকসভা কেন্দ্রে, তাই রাতে এসে পুলিশ তুলে নিয়েছে। যদি সেটা হতো সেটা বোঝা যেত, কিন্তু উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের এখন পর্যন্ত ভোটের প্রচার শেষ হয়নি, পুরোপুরি প্রচারের আছে সকলে। সেখানে তাদের প্রচার করতে দেওয়া হবে না, তুলে নিয়ে যাওয়া হলো এবং বলা হচ্ছে তোমাদের প্রোটেকশনের জন্য আমরা এই ব্যবস্থা করেছি, করে তাদের পানীয় জলটুকু পর্যন্ত দেওয়া হলো না। এবং অবশেষে তাদের ফেরত পাঠানো হয়েছে কোথায়? তাদের উলুবেড়িয়া ফেরিঘাটে তুলে দেওয়া হলো, জলে তুলে দিয়ে তাদের আধার কার্ড, তখন শেষ মুহূর্তে তাদের আধার কার্ড ফেরত দেওয়ার জন্য পালিয়ে দেওয়া হলো। এই যে তৃণমূলী পদ্ধতি, একদিকে তৃণমূল বলছে যে ফেক
ভিডিওর মধ্যে দিয়ে সমস্ত প্রমাণিত হয়ে গেছে পুরো বিজেপির এটা চক্রান্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি বলছেন পুরোটাই বিজেপির সাজানো প্লট। এমনকি এ নিয়ে বিজেপিকে দেশদ্রোহী পর্যন্ত বলবার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। কিন্তু কার্যত প্রকৃত তথ্য যাতে সামনে না আসে, এই ভিডিওর কথাটা যাতে সন্দেশখালীর মহিলারাও না প্রচার করে, তার জন্য একদিকে যেমন এই কথাটা বলার সাহস দেখাচ্ছে না তৃণমূল কংগ্রেস, সন্দেশখালীর মহিলাদের মাঝখানে গিয়ে আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, যার দীর্ঘদিনের মহিলাদের স্বার্থে লড়াই করার একটা বিরোধী অবস্থানে থেকে একটি ইতিহাস আছে, তিনি পর্যন্ত সন্দেশখালীতে গিয়ে তার এই বক্তব্য যেগুলো বিভিন্ন মঞ্চে তিনি রাখছেন তিনি দিতে পারলেন না। আর যারা যাচ্ছে সন্দেশখালীর মহিলারা এখনো একইভাবে তাদের উপরে দখলদারি চলেছে। একই সঙ্গে প্রকাশ্যে যে অভিযোগ ছিল, সেখানে শেখ শাহজাহানের পাশে দল দাঁড়িয়ে পড়েছে এবং তাকে গ্রেপ্তার করা বা তাকে সাসপেন্ড করা অপরাধ হয়েছে। মানে কারোর বাড়িতে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যায় এবং তাদের যদি আক্রমণ করে সেই অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া হয়, তৃণমূলের অভিধানে এটা কোনো অপরাধ নয়। এটা নিয়ে দল তার পাশে থাকবে, এ বার্তাও দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটা আমরা সামনে নিয়ে এলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কারণ এখানে যারা আছেন এরা এই গণ আন্দোলনে সামিল হয়েছিলেন, এদের মধ্যে সিংহভাগ যারা ছিলেন তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলেন। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতেন। যারা এখানে বসে আছেন তারা প্রায় সকলেই ওই তফসিলি এবং তফসিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ, যারা 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পেয়েছিলেন, কিন্তু তারপরে তারাই প্রতিবাদ করেছেন এবং তারা বর্তমানে বিজেপির হয়ে প্রচার করছেন। এটা যে একটা মানুষের, মহিলাদের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি, একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে বেছে নেওয়া বা তাকে সমর্থন করা, তার হয়ে প্রচার করা, অধিকারটা যে সাংবিধানিক অধিকার, এটাই হচ্ছে আমাদের বক্তব্য, যেটা এ রাজ্যে লঙ্ঘিত হয়ে গেছে। সেই অধিকারটাকে বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। আজকে আপনাদের যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে, উনি আছেন, ওনাকে প্রশ্ন করবেন, সে আপনার উত্তর দেবেন। একটু সরে আসুন। যেটা যারা এসেছিলেন পুলিশ, তাদের ব্যবহার কিরকম ছিল আর তাদের মানে কি দেখলেন? তাদের সঙ্গে মহিলা পুলিশ পর্যাপ্ত পরিমাণে ছিল এবং তারা হঠাৎ করে আপনাদের আধার কার্ড কেন কেড়ে নিলেন? না, ওনারা একটা মেয়ে পুলিশ ছিলেন, একজন হোমগার্ড ছিলেন আর একজন পুলিশ অফিসার ছিলেন। হঠাৎ করে ওনারা আধার কার্ড কেড়ে নিচ্ছেন যে তোমরা এসেছো কেন, তোমাদের জিজ্ঞেস করছে তোমরা এসেছো কেন। আমরা বলছি যে গঙ্গাধর কয়াল সন্দেশখালীর একজন, উনি যে প্রচারটা দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা করেছেন, ওটি সম্পূর্ণ মিথ্যে। আমরা তার প্রচারেই এসেছি। বলছেন কোন প্রচারে এসছেন? আমরা বলছি ভারতীয় জনতা পার্টির প্রচারে এসেছি। তা এবার আমাদের পুলিশ অফিসাররা বলছেন এটা চলবে না, এখানে চলবে না, আমাদের সঙ্গে চলে যেতে হবে, তোমাদের প্রোটেকশন দেওয়ার মতো লোক আছে? আমরা বলছি হ্যাঁ আছে। বলছে না, চলুন আমাদের সঙ্গে, ওখানে গেলেই কথা হবে। এই বলে আমাদের জোরপূর্বকভাবে ওরা গাড়িতে ট্রেনিং করে নিয়ে ফেরা চলে যেত। এটা কটার সময় হয়েছিল? রাতে রাত 12:15। কি এত কথা বললে? প্রথমে গিয়েছিলেন ওরা, আধার কার্ডগুলো নিলেন, ছবিটা তুললেন, পরিষ্কার বললেন যে আমরা ঘুমিয়েছিলাম। বলছেন তোমরা ওঠো, মুখ ঢেকে রেখেছো কেন? আমি বলছি কেন মুখ ঢেকে রাখবো কেন, আমরা প্রচারে এসেছি, মুখ ঢাকবো না। বলছে মুখটা খুলুন, আমরা ভিডিও করবো। ভিডিও করলেন, কথাবার্তা জিজ্ঞাসাবাদ করলেন, আবার আধার কার্ডটা ফেরত দিয়ে চলে গেলেন। আবার 5 মিনিট নাগাদ ওরা এসে ওখান থেকে আমাদের উপরে হামলা করে বেরিয়ে নিয়ে চলে গেল। একজন শাসক দলেরই ছিল। যতটা নাম জিজ্ঞেস করতে বলেনি, বলে সব কৈফত আপনাকে দেবো না, আপনারা বিদেশ থেকে এসেছেন, সাহস বলে হয় বিদেশ থেকে বিদেশ থেকে এসেছেন আপনারা, আপনাদের স্বামীরা কীভাবে পাঠিয়েছেন সব আমরা কৈফত নেব, সেইখানে চলুন, আপনাদের এক্ষুনি এইভাবে আমরা কোনো প্রশ্নের উত্তর দেব না। শাসক দলের ছিল এটা আপনি কি করে বুঝলেন? বলছি শাসক দলের ছিলেন, আমরা বুঝলাম কি করে, যেহেতু আমাদের জিজ্ঞেস করলো যে কোন পার্টির তোমরা প্রচারে এসছেন,
আমরা বললাম যে আমরা ভারতীয় জনতা পার্টি ওখানে যে অজয় দাদা দাঁড়িয়েছেন ওনার প্রচারে এসছি। তখন উনি পাশ থেকে বলছেন প্রচার টোচার আমি বের করতেছি, দাঁড়াও তোমাদের ব্যবস্থা করে দেবো। তোমাদের সাহস বলি হারি, তোমরা এসেছো কিভাবে এখানে, তোমাদের কে পাঠিয়েছে, তোমাদের কার নেতৃত্বে এসছো? আমরা বললাম, সব কিছু বললাম, তা বাদেও আমাদের এরকম টর্চার করলো ওরা। ওইখানে ধাক্কা মেরে একটা বয়স্ক মহিলাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে নামিয়ে দিয়ে বলছে চলুন গাড়িতে চলুন। হ্যাঁ, সারা রাত আটকে রেখেছেন, একটুখানি ঘরে জল পর্যন্ত দেয়নি ওরা। ঘরে না থানায়? থানায় ওই যে একটা ম্যাডামের রুমে রেখে দিয়েছিলেন। কোন থানা বলতে পারবেন? উলুবেড়িয়া থানার ওখান থেকে দুজন গিয়েছিলেন, আর ওই ওদের পোস্টে আর একটা থানা আছে। আমরা জিজ্ঞেস করছিলাম যে আপনারা কোন থানার থেকে এসছেন বলি, বলছে সাহস বলি আরে দেখেছো একটা সাধারণ মহিলা হয়ে তোমরা কি সেলিব্রিটি, তোমরা কি লকেট চ্যাটার্জি, তোমরা জিজ্ঞেস করতেছো আমাদের মোবাইল করে। তো আমাদের স্বামীর আধার কার্ড ফেরত দিয়েছে, যত সময় ওখানে ছিলাম তত সময় আধার কার্ড ফেরত দেয়। যখন আমরা বেরিয়ে পড়েছি ওরা 3-4 জায়গায় কোথায় কি সই করে নিল, আমরা একটুখানি দেখলাম যে ক্রিমিনাল কোড বলে, তাই দেখতেছি আধার কার্ডের জেরক্স ছাপা দিয়ে দিয়েছে ওখানে। তারপরে আমাদের বলছে যে আপনাদের বলবো না, আপনারা শুধু সইটা করে নিন। উল্টো পিঠে সই করে নিয়েছে আমাদের কাছ থেকে। 3টে আইনজীবী ছিল, ওনারা সই টই করে নিয়ে গাড়িতে তুলে দিয়ে তারপর আমাদের যে পথ থেকে নিয়ে গেছে সেই পথে আমরা আসতে চাইছিলাম, বললো না পথ থেকে যাওয়া যাবে না বলে একটা নদীর রাস্তায় আমাদের ছেড়ে দিল। হ্যাঁ, কোনগুলো ফেরত দিয়েছে, সেই নদীর ফেরিঘাটে আমাদের আধার কার্ডটা ফেরত দেয়। ওনারা বলছিল, পুলিশ অফিসাররা বলছিল যে আপনারা উকিল ছাড়া আপনাদের বের করবো না। হ্যাঁ, এখান থেকে বের করবো না। আমরা বলছি কেন, স্যার আমাদের বের করবেন না কেন? আপনি তো বললেন যে আপনাদের সুরক্ষা দিতে নিয়ে এসেছি। আমরা জিজ্ঞেস করছিলাম যে আপনাদের কোথায় নিয়ে যাচ্ছি, বলছে আপনাদের সুরক্ষা দেবো। তারপরে উকিল কি হবে, বলেন না এটা আমাদের আইন, আমরা উকিল ছাড়া আপনাদের বের করতে পারবো না। আপনারা কি আগে তৃণমূল কংগ্রেস করতেন? হ্যাঁ, আমরা তৃণমূল কংগ্রেস করতাম, আমরা তো দিদির পার্টিই করতাম। দিদিকে তো আমরাই নিয়ে আসলাম ভোট দিয়ে, সবাই এত তাহলে। আপনি কি লক্ষ্মী ভান্ডার নিজে পেয়েছেন? হ্যাঁ, আমি লক্ষ্মী ভান্ডার পাই। তার ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রুফ আপনি দেখাতে পারবেন? হ্যাঁ, এ মাসেও ঢুকেছে 1200 টাকা। এখন কি আপনারা যে প্রুফটা ক্যারি করছেন, আপনারা কেউ ক্যারি করছেন না? উনি বলেছেন না যে উনি লক্ষ্মী ভান্ডার পেয়েছেন, উনি সাপোর্ট করতেন। উনি যেটা বলছেন এটা স্টেটমেন্ট ভাই, সেটা আপনার হতে পারে, আপনার যেটা পারসেপশন, আপনার যেটা ভিউজ, সেটা আপনি আপনার টিভিতে সম্প্রচারিত করবেন। হ্যাঁ, অবশ্যই করতে পারেন, কিন্তু একজন ক্যারি করছেন। কারণ আমি যদি বলি আপনি পাসবুক ক্যারি করছেন, আমি যদি বলি আপনার কাছে এখন পাসবুক আছে কিনা, এটা তো অবান্তর হবে না? হ্যাঁ, হ্যাঁ পেয়েছেন, এর তো স্বীকার করছেন। অন্য হলে তো বলতে না, অন্য লোক হলে তো বলতেনই না যে আমরা তো তৃণমূল কংগ্রেসের অবস্থানগত বিরোধিতা যদি ওনারা করতেন বলতেন আমরা টাকা নিই না, সেটা বললেন আপনার একটা প্রশ্ন হতো। উনি তো স্বীকার করছেন ওনাকে রাজ্য সরকারের এ নিচ্ছেন। আপনাদের উকিল ছিল এখানে? না, আমরা আপনাদের কোনো উকিল ছিল না সেই সময়? আমাদের কি তাদের আমরা জানি না, উকিল কোনো কাদের আমাদের সই করিয়ে কি পেপারে সই করেছেন কিছু জানেন না। একটা আমার কাছ থেকে নিজে হাতে লিখে নিয়েছেন যে ফোন জমা ছিল, বলছেন আপনি লিখেন যে আপনার ফোন আপনি থানার থেকে সুরক্ষাভাবে পেয়েছেন। আমি নিজে হাতে লিখে দিয়ে এসেছি ওখানে, যে ফোনটা আমি সুরক্ষাভাবে পেয়ে গেছি। তারপরে আর 2-3টে সই করিয়েছে, একটা বড় টাইপ করা হাতের লেখা, সেই প্রথম পৃষ্ঠাটা লেখা আমাদের সই করায়নি, লাস্ট পৃষ্ঠায় সই করিয়েছে, উপরে ছিল ক্রিমিনাল কোড। এটাই দেখতে পেয়েছি। দেখতে পেয়ে আমি জিজ্ঞেস করছিলাম যে স্যার আপনার সাথে আমরা কিছু কথা বলতে পারি এ বিষয়ে সই করা, বলছে পরে বলবেন। সেখান থেকে আর আমাদের কোনো উত্তর দেয়নি। এইরকম কিছু বলেনি যে আপনি এলাকায় ঢুকতে পারবেন না? না, কিছু বলেনি। হ্যাঁ, আমরা প্রচার করবো তো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে মিথ্যে কথা আমাদের দেশে যেটা ঘটানো হয়েছে, আমরা তার অন্যায় চাইছি যে কেন মিথ্যে কথা বলবেন। আমরা তো সত্যি যেখানে যারা হয়েছে সেটা আমরা সত্যি কথাই বলছি। উনি মিথ্যে কথা, উনি তো বলছেন যে আমাকে সাজানো হয়েছে। ভিডিওটা করেছেন উনি অ্যাকচুয়ালি সোনার গলার না কেটে কেটে ভিডিও করেছেন, মুখটা আগে নড়তেছেন,
সাউন্ডটা পরে আসতেছে না, আমরা নিজের চোখে দেখেছি। আমরা যে মহিলাটা বিক্ষোভ করছিলাম না, আমরা টিএমসি করি, দেখেছিলাম দিদিকে, দিদি আসুন আমাদের একটু দেখে যান পরিস্থিতি। দিদি একবারও আসেননি, ওখানেও বলেছি আমরা প্রচার আমরা চালিয়ে যাবো, প্রচার ছাড়বো। এখনকার পরিস্থিতি কি দিদি? এখন সন্দেশকারী পরিস্থিতি কি? এখন আমরা শুনতে পাচ্ছি যে আমাদের বাড়ি, আমাদের থানায় ধরে নিয়ে গেছে, ওখানে সব প্রচার হয়ে গেছে। ওনারা দেখেছেন টিভিতে, ওনারা আসলে আমাদের দল ভাঙচুর করে, শাসক দল। ওরা আতঙ্কে আছে। ঠিক আছে, পাপড়ি করণ কামিলা। পাপড়ি করণ কামিলা। কামিলা। তুমি তো এসছি, তোমার তো 1000 টাকা পাওয়ার কথা। তুমি তো এসছি ভাই কলেজে। হ্যাঁ, আমি আমার কাস্ট সার্টিফিকেট আছে, 1000 টাকা করে পাই। 1000। এখন এই মাসে 1200 টাকা ঢুকেছে, আমি চেক করে দেখেছি। থানা থেকে আপনাদের মানে এসে রাত 12টা 12:30টায়, থানা থেকে রাত 12টা 12:30টায় আপনাদের ধরতে এসেছিল, সেই সময় কি আমরা বিজেপি নেতৃত্বকে জানাতে পেরেছিলাম? আমরা জানিয়েছিলাম প্রথমে, সর্বপ্রথম যখন এসেছিল আমরা জানিয়েছি। ওখানে একটা বিজেপি নেতৃত্ব দাদা ছিল, বলছে এখানে কি হচ্ছে আমরা দেখতেছি। তারপরে দাদাটা 5 মিনিট পরে কোথায় দেখলাম না, দাদাটাকে বাড়ি চলে যাওয়ার কথা বললো। আমাদেরও খুব বললো যে তোমরা আলো লিবে ঘুমিয়ে পড়ো, সকালে আপনাদের একটু যেতে হবে থানা। বলছি ঠিক আছে, সকালে যাব। 5 মিনিটের ভিতরে ওরা আবার উঠে আসলো। ওরা এসছিল 4 জন, তারপরে এসছে 10-12 জন। কোনো অফিসারের কি নাম দেখেছেন? না কোনো নাম জিজ্ঞেস করেছিলেন? কাউকে জিজ্ঞাসা করেননি? না, আমি একটা নাম জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, নাম জিজ্ঞাসা করেছিলাম, তখন বলছে নাম বলতে হবে কেন আপনাকে, আপনি কি ডিএম হয়ে গেছেন, আপনাকে নাম বলতে হবে? নাম অনেকের তো এখানে বুকে ব্যাচে লেখা থাকে, কারণ কি আপনি নোটিস করেছেন? না 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 না, কারণ আপনি তো ওই কোর্ট পেপারটা দেখেছিলেন ক্রিমিনাল, সেরকম কোন থানার অফিসারের কি এখানে তার নামটা দেখেছিলেন? না, আমি খেয়াল করিনি। ওনারা কি কেউ ড্রেস পরেছিল না, ইউনিফর্ম পরেছিল না? ইউনিফর্ম পুরো ছিল, আমি তো নাম ছিল না কেন? হ্যাঁ নাম ছিল, হয়তো আমি খেয়াল করিনি। শ্রমিকদেরকে অনুপ্রশ্ন জিজ্ঞেস করবো? হ্যাঁ। একটু প্রথম বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রথম যোগ্য শব্দটা উচ্চারণ করলেন। যোগ্য শব্দটা ভাষণ দিতে গিয়ে উনি বললেন, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, তুমি এত হিংসুটে কেন? হ্যাঁ, তুমি এত হিংসুটে কেন? যারা চাকরি পেয়েছে, চাকরি চাচ্ছ, মানুষ খেকো ভাগ হয়েছে, তুমি চাকরি খেকো হচ্ছ, যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি নিয়ে নিচ্ছ। তাহলে মুখ্যমন্ত্রী তো নিজেই অযোগ্যের কথা স্বীকার করছেন। আমরা তো এটাই বারবার বলছি। এসএসসি যখন বলছে যে যোগ্য এবং অযোগ্যকে আমরা সেগ্রিগেট করতে পারবো, আবার আমাদের শিক্ষামন্ত্রী যখন বলছেন ব্যতিক্রমী চাকরি প্রার্থীরা, এই সমস্ত শব্দবন্ধের মধ্যে তো এটাই উঠে আসছে যে বিষয়টা পুরো দুর্নীতি, এবং এগুলো তো বিজেপির ভাষা নয়, সিস্টেমেটিক ফ্রড। কে বলছে? সুপ্রিম কোর্ট বলছে। এর আগের দিনে সুপ্রিম কোর্ট যে শব্দবন্ধ ইংরেজিতে ব্যবহার করেছে তার বাংলা অর্থ হচ্ছে জালিয়াতি, পুরো ব্যবস্থাটা। তো তার দায়িত্ব তো রাজ্য সরকারকে নিতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন যে যোগ্য অযোগ্য, তো মুখ্যমন্ত্রী নিজেই যখন জানেন অযোগ্য, তাহলে এই অযোগ্যরা চাকরি পেল কি করে? অযোগ্যরা চাকরি দিয়ে যারা সুপারিশ করেছিল তারা, সেটা অপরাধ ছিল, শাস্তিযোগ্য অপরাধ, এবং যারা প্রতারিত মেধা নিয়ে রাস্তায় বসেছিল তার উচিত ছিল তাদের জন্য ব্যবস্থা করা, যেটা হয়নি এখানে। আর সবচেয়ে ফলস্বরূপ যেটা হচ্ছে, রাজ্যের স্কুল শিক্ষা উঠে যাচ্ছে। আরেকটা কথা হচ্ছে, সুপ্রিম কোর্ট আজকে এসএসসি কে যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে, একটা সংস্থাকে টেন্ডার দেওয়া হয়েছে, সেই সংস্থা আরেকটা সংস্থাকে সাব টেন্ডার দিয়েছে, অথচ সিএসসি জানিই না এগুলো। এত ছেলেমেয়ের ভবিষ্যতের তথ্য কেন একটা তৃতীয় এজেন্সির কাছে থাকবে? এত মানুষের তথ্য, এসএসসির দায়িত্ব কারা স্ক্যান করেছে সেটা তো জানা। ওএমআর নষ্ট করার আগে জানবে না যে তার মিরর ইমেজ আছে কি নেই? এখন প্রথম কথা হচ্ছে, বড় ঠিকাদাররা ছোট ঠিকাদারদের সাবকন্ট্রাক্ট দেয়, পার্সিয়াল কাজ সমস্ত কিছু হয়, কিন্তু এটা সম্পূর্ণভাবেই একটা সিক্রেট প্রিন্টিং সার্ভিসের বিষয়। এটা কাউকে আবার সাবলেট করে দেওয়া যায় কিনা, এটাই একটা সবচেয়ে বড় প্রশ্ন। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, এটার মধ্যে এতটাই গোপনীয় বিষয় যে এটাকে আরেক জায়গায় চলে গেল এবং সেটা এসএসসি কে না জানিয়ে চলে গেল।
এটারও তো তদন্ত হওয়া প্রয়োজন আছে, এটা কি করে সম্ভব? এবং কার কাছে যে কোম্পানিকে দেয়া হয়েছে তার কাছেও নির্দিষ্ট তথ্য নেই যে কোথায় কাগজপত্র আছে, সেটা আরেকজনের বাড়ি থেকে উদ্ধার করা হচ্ছে। পুরো প্রক্রিয়াটাই তো একটা ঘোরালো প্রক্রিয়া। আর এটার মধ্যে যে দুর্নীতি আছে, দুর্নীতি যে প্রতিষ্ঠিত, দুর্নীতি যে অনুমোদিত, সেটা মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এসএসসি এবং সর্বোপরি পর্ষদ, তারা প্রত্যেকেই বলছেন। নতুন করে বিজেপিকে বলবার বা মানুষকে বলবার প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টে যে জটিলতা তৈরি হয়েছে, সে একই জটিলতার আশঙ্কা করা হচ্ছে এখন হাইকোর্টে। তার কারণ রাজশেখর মান্তার কোর্টে যে কেসটা রয়েছে 59,000 শিক্ষকের চাকরি নিয়ে, সেখানে রাজশেখর মান্তা আবার আজকে এই প্রশ্নটা করেছেন, আপনি কি পারবেন এইটা বার করতে, কে যোগ্য কে অযোগ্য? কে যোগ্য কে অযোগ্য এই তথ্য যদি আগে হাইকোর্টে সরবরাহ করা যেত এসএসসির পক্ষ থেকে, তাহলে এই আইনি দীর্ঘসূত্রিতার কোনো প্রয়োজন হতো না। আসলে বিষয়টার সমাধান করতে পারবে না, এই বিষয়ের মধ্যে কোনো স্বচ্ছতা নিয়ে কোনো দৃষ্টান্ত বা কোনো কিছু তারা প্রডিউস করতে পারবে না বলেই এটাকে কালোহরণ করবার জন্য আস্তে আস্তে এক কোর্টের পর থেকে আরেকটা কোর্টে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে অন্তত এটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হয়ে গেল যে আজকে রাজশেখর মান্তার টেবিলে, মানে ওনার যে বক্তব্য অনুযায়ী 59,000 যে প্রাইমারি চাকরি, মানে যারা আছেন চাকরি পেয়েছেন, তার মধ্যে যোগ্য অযোগ্যটাকে সেগ্রিগেট এখন থেকেই করে দেওয়া দরকার। না হলে আবার অনিশ্চয়তা তৈরি হবে, সামাজিক অস্থিরতার তৈরি হবে, সংখ্যাটা অনেক বেশি, এবং আবার সেটা গিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছবে। আবার আমরা বিবৃতি, পাল্টা বিবৃতি, আপনারা সকাল থেকে ঘোরাফেরা করবেন, এটা চলবে। এটা তো একটা শেষ হওয়া দরকার। কিন্তু আমরা কেউ এটা মনে রাখছি না। আমরা রাজনৈতিক চাপানুতর চলছে, আক্রমণ প্রতি আক্রমণ চলছে। শিক্ষার অধিকার হচ্ছে সাংবিধানিক অধিকার, সেই অধিকার থেকে মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছে। এবং সর্বোপরি একটার পর একটা স্কুল বন্ধ হচ্ছে। একটা মহকুমায় উত্তর 24 পরগনায় বিজ্ঞানের কোনো শিক্ষকই ছিল না, আপনারাই সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন। আপনারাই দেখাচ্ছেন যে মানুষ চাঁদা তুলে প্রাইভেট টিউটর দিয়ে ক্লাস চালাচ্ছেন। আপনারাই জানিয়েছেন যে পুরুলিয়ার জেলা শাসক তিনি ইন্টারভিউ নিয়ে যারা প্রাইমারি টিচারের মধ্যে পোস্ট গ্রাজুয়েট আছেন তাদের উচ্চ মাধ্যমিকের ক্লাস করাতে পাঠাচ্ছেন। এটা তো আপনারাই দেখাচ্ছেন। এই পরিস্থিতির মধ্যে আমরা আছি। যোগ্য বা অযোগ্য বিচার, অযোগ্য পৃথক করার প্যারামিটার সেট করবে না এসএসসি, যেটা এসএসসি সূত্রে আমরা খবর পাচ্ছি। সুপ্রিম কোর্ট যেভাবে পৃথকীকরণের কোনো প্রস্তাব দেবে না, সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশ দেবে সেভাবেই আলাদা করা হবে যোগ্য এবং অযোগ্য, এটা এসএসসি সূত্র আমরা জানতে পারছি। যদি এটা অত্যন্ত বিপজ্জনক সূত্র, মানে তুমি যে সূত্র থেকে খবরটা সংগ্রহ করছো এটা অত্যন্ত বিপজ্জনক। এইটা যদি এসএসসি বলে থাকে যে আমরা নিজে থেকে সেগ্রিগেট করব না যোগ্য কে অযোগ্য, তাহলে এসএসসি আজকে স্টেটমেন্ট দিল কি করে আমরা পারি? আর এর আগের দিন কি করে স্টেটমেন্ট দিয়েছিল সিবিআই তদন্ত করে এটা করতে পারবে না, এটা আমরাই একমাত্র করতে পারি। এবং এসএসসির বক্তব্যের উপরে ভিত্তি করে আজকে মুখ্যমন্ত্রী যোগ্য শব্দটা ব্যবহার করলেন। আজকে ব্যতিক্রমী চাকরি প্রার্থী শিক্ষামন্ত্রী বলেছিলেন, এখন যদি তারা সেগ্রিগেট না করে আরো অপেক্ষায় বসে থাকে যে সুপ্রিম কোর্ট যেভাবে আমাকে নিতে বলবে তারপরে আমি সেগ্রিগেট করব, তাহলে ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে এটাই হবে, ওই ডিভিশন বেঞ্চের যে রায় আবার ওইটাকে এস্টাবলিশ করে দেবে সুপ্রিম কোর্ট, এবং সেক্ষেত্রে আবার এই যারা যোগ্য আছে তারা সর্বনাশ হবে। এখানে একটা প্রশ্ন, যে এসএসসি কি আদৌ যোগ্য অযোগ্য আলাদা করার সদিচ্ছা আছে নাকি সময় কেনার চেষ্টা করছে এসএসসি? না, আমরা তো মনে করি যে সদিচ্ছা আছে কি, তারা পরিস্থিতির বাধ্যবাধকতা আছে কি, রাজনৈতিক নির্দেশে তারা এটা করছে না, এটা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। আমরা দেখলাম এতদিন পর্যন্ত হাইকোর্টে তারা দিলেন না, এটা তো প্রথম তাদের জিজ্ঞাসা করা উচিত। এটা আমাদের রাজনৈতিক প্রশ্ন। প্রধানমন্ত্রী এসে বললেন আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আছি, সর্বপ্রকার সহযোগিতা দেব। তারপরের দিন এসএসসি বলল আমরা যোগ্য অযোগ্যকে পৃথক করতে পারবো। তো এই যে পৃথকীকরণের যে ফর্মুলা, সেগ্রিগেশন যেটার উপরে ভিত্তি করে হবে, সেইটা কে ঠিক করবে? সেটা তো এসএসসিকে ঠিক করতে হবে। সেই জন্য তারা আগে হলফনামা দিয়ে বলুক যে এরা যোগ্য এরা অযোগ্য। এখন যদি তারা বলে, যদি এই সূত্র ঠিক হয়ে থাকে, আমি আবার বলছি এটা বিপজ্জনক, আবার আমরা সুপ্রিম কোর্টের জন্য অপেক্ষা করব। মানে 16ই জুলাইয়ের পরেও এটা চলবে, মানে আবার দীর্ঘসূত্রিতা একটা তৈরি হবে, যেভাবে ডিএ না দেব না বলে একটার পর একটা চলছে। আজকে প্রধান বিচারপতি বলেছেন আমরা এখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যাচাই করতে আসিনি, মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। তিনি বলেছেন এছাড়া হাইকোর্টের জাজেদের বিরুদ্ধে অ্যালিগেশন আনা বন্ধ করুন, আমরা আইনজীবী, আমরা রাজনীতিবিদ নই।
আমরা আইনজীবী, আমরা রাজনীতিবিদ নই। হাইকোর্টের বিচারপতি বলেছে, সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে অ্যালিগেশন আনা বন্ধ করুন। রাজ্য সরকারকে বলেছে আইনজীবীকে, আপনারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে যে অ্যালিগেশন আনছে এবং বারে বারে হাইকোর্টের লয়ারদের বিরুদ্ধে যে অ্যালিগেশন আনছে তা বন্ধ করুন। তাতে কি তাদের বোধোদয় হয়েছে? যদি তাদের ভিতরে এই কথা মহামান্য সুপ্রিম কোর্ট বলে থাকে, তাহলে মুখ্যমন্ত্রীর এরও বক্তব্যকে সংযত করতে হবে। তৃণমূল কংগ্রেসের যারা প্রকাশ্যে তাকে চাকরিখোর বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করছেন, তাদেরও ভাষার পরিবর্তন করতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস এগুলোই বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস গোটা বিচার ব্যবস্থাকে, বিচারপতিদের আক্রমণ করেছেন। মাঝে মধ্যে তারা বলে থাকেন বিচারকদের একাংশ, কিন্তু তৃণমূল কংগ্রেসের কারণেই এই জুডিশিয়াল অ্যাক্টিভিজম তৈরি হয়েছে। তৃণমূলের পুরোপুরি হাইকোর্টের বারান্দাতেই সরকারটা ঘোরাফেরা করছে। যে কোনো ভোটেই দেখা যায় যে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় ঝামেলা হচ্ছে, বোমাবাজি হচ্ছে, রক্তপাত হচ্ছে। সেই জায়গায় দেখা গেছে এবারে লোকসভা ভোট একেবারে অন্যরকম ছবি, মুর্শিদাবাদ জুড়ে। না, এটা ঠিকই। মুর্শিদাবাদ জেলায় অতীতে যে ধরনের প্রাণহানি পঞ্চায়েত থেকে শুরু করে মানে বিধানসভা, লোকসভায় যা দেখা গেছে, ডোমকল, বিশেষ কয়েকটি জায়গায় যে চিত্র ছিল, এবারে সেটা দেখা যায়নি। এর জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে হবে। তবে তৃণমূল কংগ্রেস সর্বত্রই চেষ্টা চালিয়েছে। আমাদের দলের পক্ষ থেকে আমরা 57টা অভিযোগ জানিয়েছি। আমাদের জঙ্গিপুরের যিনি প্রার্থী আছেন, তাকে বুথ কেন্দ্রের মধ্যেই তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আক্রমণ করে। কিছু জায়গায় আমাদের এজেন্টদের তুলে দেওয়া হয়েছিল, আমরা তাদের আবার পরবর্তীকালে সেখানে বসিয়েছি। আমরা বলেছি বিশেষ সম্প্রদায় বেছে বেছে কিছু জায়গায় ভোট দিতে বাধা দান করা হয়েছে। আদিবাসীদের বেশ কয়েকটা অঞ্চলে তাদের যে ভোট দিতে না পারে সে ব্যবস্থা করা হয়েছে। চেষ্টা চলেছে ভোটকে অশান্ত করা। তবে যে ধরনের হিংসা এই ধরনের বিশেষ কয়েকটা কেন্দ্রে মানুষ দেখে অভ্যস্ত ছিল, আজ এবারে সেটা হয়নি বা হতে দেওয়া যায়নি। এর জন্য নির্বাচন কমিশনের সাফল্য, তাদের ধন্যবাদ জানানো উচিত। ঠিক আছে, এটা কোথা থেকে